আজকে শুনুন ত্রিশূলে রক্তের দাগ গল্পটির শেষাংশ। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। আগের অংশটা না শুনে থাকলে সেটা আগে শুনে নিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, মিস্টার সিনহা, এখনই ভৈরব মন্দিরে যাওয়া দরকার, শিগগির। আবার আমরা জিপে উঠলাম। অন্ধকার ঘোরালো সংকীর্ণ রাস্তায় জিপ ছুটে চলল প্রচণ্ড গতিতে। মিনিট 15 পরে যখন থামলো, জিপের হেডলাইটের আলোয় বিশাল এক জরাজীর্ণ এক মন্দিরের ফটক দেখতে পেলাম। আবছা আলোয় ডাইনে বাঁয়ে ধ্বংসস্তূপ আর আগাছার জঙ্গলও চোখে পড়ল। টর্চ জেলে মন্দিরের ফটক পেরিয়ে আমরা প্রাঙ্গণে ঢুকলাম। তারপর সবাই থমকে দাঁড়ালাম। প্রাঙ্গণে ফুট 3 কুঁচো একটা চত্বরের উপর পা মুড়ে আসনে বসা অবস্থায় কেউ মুসলিমদের নামাজ পড়ার ভঙ্গিতে উবু হয়ে রয়েছে, মাথাটা ঝুঁকে মাটিতে থেকেছে। সবার আগে চমকে উঠলেন কর্নেল, বললেন, যা ভেবেছিলাম। খগেনবাবু ক্ষুব্ধ স্বরে বললেন, বোকা বোকা, অত করে বললাম ভদ্রলোককে। যদুপতিবাবু চারধারে টর্চের আলো ফেলছিলেন, বললেন, বিশ্বাস, জিপ নিয়ে যাও, অ্যাম্বুলেন্স নিয়ে এসো সঙ্গে। কর্নেল ঝুঁকে টর্চের আলো হতভাগ্য লোকটিকে দেখছিলেন। পিঠে 3টি ক্ষতচিহ্ন, রক্ত জমাট বেঁধে গেছে। কর্নেল বললেন, মারা গেছেন সঙ্গে সঙ্গে। খুনি শরীরে ভাইটাল পয়েন্টগুলো ভালোই জানে। এদিন আমার বৃদ্ধ বন্ধুকে অস্বাভাবিক গম্ভীর, অতিমাত্রা ব্যস্ত থাকতে দেখেছিলাম। আমার কোনো প্রশ্নের জবাব দেননি, যেন আমার কথা ওর কানে ঢুকছিল না। গতি দেখে মুখ বন্ধ করেছিলাম। চুপচাপ দেখে যাচ্ছিলাম ওর ক্রিয়াকলাপ। ও সারাটা দিনের গতিবিধি ও ক্রিয়াকলাপ বর্ণনা করতে গেলে আরও উপন্যাস হয়ে যাবে। ডায়েরিতে যেভাবে লিখে রেখেছিলাম সেভাবেই সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। 7:30টায় কর্নেলের ডাকে নিদ্রাভঙ্গ। রাতের সেই বীভৎস ঘটনার পর মন বিভ্রান্ত। গোয়েন্দা প্রবর অভ্যাসবশে সম্ভবত প্রাতঃভ্রমণ ফিরে এসেছেন। দাড়িতে সাদা কি লেগে আছে, পাখির পালক? বিষণ্ণ হেসে ফেলে দিলেন। ভীষণ গম্ভীর হাবভাব। রাজবাড়িতে ব্রেকফাস্টের অ্যাপয়েন্টমেন্ট। রেডি হতে তাড়া দিলেন। তারপর আপন মনে বললেন, আশ্চর্যজনক, আজও ভৈরব মন্দিরে ত্রিশূলের রক্তে নতুন দাগ ফুটে উঠেছে। চমকে উঠলাম শুনে, এ নিশ্চয়ই অলৌকিক কাণ্ড। 8টায় রাজবাড়ি গাড়ি এলো। রাজবাড়ি ভৈরব মন্দিরের পেছনে। রাজা বাহাদুর সুপ্রতাপ সিংহ অমায়িক মানুষ, খেতে ও খাওয়াতে ভালোবাসেন। কর্নেলের মতোই প্রকৃতিবিদ্যার বাতিক আছে। কত রকম দুষ্প্রাপ্য অর্কিড, ক্যাকটাস, আরও বিচিত্র গাছগাছার সংগ্রহ আছে। ছোট্ট একটা চিড়িয়াখানাও আছে, বেশি নেশা পায়রার। পৃথিবীর নানা দেশের পায়রা পুষেছেন। কথায় কথায় কর্নেল যাইতে চালেন, মুসলিটা ক্যালিটা শব্দ দুটো এরকমই মনে হলো, জাতের পায়রা আছে নাকি। রাজা বাহাদুর মুচকি হেসে চোখ নাচিয়ে বললেন, আসুন দেখে যান। কাঠের খাঁচার সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। গম্ভীর গলায়, মেঘেন্দ্র বলে সে কি রাজকীয় হাঁক। বাড়ি কেঁপে উঠল। উঁকি মেরে দেখে একটা সাদা পায়রা ঝিম ধরে বসে আছে খাঁচায়। ঠ্যাঙা রোগা মতো এক ভদ্রলোক এলেন। মাথায় নীল টুপি, গায়ে স্পোর্টিং গেঞ্জি, পরনে আঁটো প্যান্ট, হাতে একটা ছড়ি। এসেই গাল চুলকে বললেন, তোমাকে খবর দিতে যাচ্ছিলাম। কাল বিকেলে ওড়াবার সময় মাদিটা বেশি দূরে চলে গিয়েছিল। ভাবলাম সন্ধ্যার মুখে ফিরে আসবে। বোমের মাথা লাল আলোটা জেলে নাড়াচাড়া করলাম, ফিরে এলো না। রাজাবাবু খাপ্পায় বললেন, ব্যাস গেল। টাকাকে টাকা, পরিশ্রমকে পরিশ্রম। মেঘেন্দ্রবাবু বললেন, বাজ পাখির পাল্লায় না পড়ে তো ফিরে আসবে। এতদিন ধরে ট্রেনিং দিচ্ছি, বেঁচে থাকলে ফিরতেই হবে। আর যদি নাই বা ফেরে, কথা দিচ্ছি আমি এর একটা জোড়া এনে দেব। রাজা বাহাদুর পরিচয় করিয়ে দিলেন, মেঘেন্দ্রলাল ঘোষ, ওর শ্যালক, একসময় সার্কাসে ছিলেন। নানা ঘাটের জল খেয়েছেন জীবনে। চিরকুমার মানুষ, চেহারায় জীবন সংগ্রামের পোড় খাওয়ার ছাপ স্পষ্ট। রাজা বাহাদুর শ্যালকের হাতে পশু পাখির দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছেন। মনে হলো শ্যালককে খুব স্নেহ করেন। চিড়িয়াখানা থেকে ফের ড্রয়িং রুমে। কর্নেলের সঙ্গে রাজা বাহাদুরের পায়রা নিয়ে গুরুগম্ভীর আলোচনা। তারপর এলো খুনোখুনি প্রসঙ্গ। রঞ্জন আড্ডির কথা উঠতে রাজা বাহাদুর মুখ বিকৃত করে বললেন, ওই সুদখোরটার এমন পরিণতি স্বাভাবিক, বুঝলেন না? নকশালরা আবার অ্যাকশানে নেমেছে। কর্নেল বললেন, রঞ্জন আড্ডি সুদখোর নাকি? হ্যাঁ, তাছাড়া যে কটা লোক মারা পড়েছে সব কটাই সুদখোর। মহাজনী কারবার ছিল। কিন্তু নবারুণবাবু, উনি তো রিটায়ার্ড মাইন ইঞ্জিনিয়ার। হাসলেন রাজা বাহাদুর। নবারুণও তো সুদখোরের বংশ মশাই, রক্তে ওটা আছে। শুনেছি সেও টাকা ধার দিত খনি শ্রমিকদের। ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বুঝলেন না? খনি শ্রমিকরা নেশা ভাঙ করে আর জো খেলে ফতুর হয়। নো প্রপার এডুকেশন, নো হেলদি অ্যাটমসফিয়ার। ওদের দোষ কি? কিন্তু তাহলে কাপালিক সাধুর ব্যাপারটা কী মনে হয় আপনার? ছদ্মবেশী নকশা স্কোয়াড, রাজা বাহুর রায় দিলেন। আমার
ডায়েরিতে পরবর্তী অংশ ফের সংক্ষিপ্ত। রাজা বাহাদুরের কাছে বিদায় নিয়ে পুলিশ স্টেশন, সেখানে কর্নেল যদুপতিবাবুর দুর্বোধ্য গোপন মন্ত্রণা, ডাক বাংলোতে প্রত্যাবর্তন, আমার পুনঃ পুনঃ প্রশ্ন, কর্নেলের উৎকট নীরবতা, আমি খাপ্পা, কর্নেলের চোখ বুজে কিয়ৎক্ষণ ধ্যান, তারপর হঠাৎ নিষ্ক্রমণ। প্রশ্নের জবাব পেলাম না। বেলা 1টায় কর্নেলের ফোন। লাঞ্চটা যেন আমি একা সাবার করি এবং বিকেল 4টেয় যেন থানায় যাই। রহস্যের পর্দা উন্মোচন দেখতে যদি আমার আগ্রহ থাকে। কাঁটায় কাঁটায় 4টেতে থানায় হাজির হলাম। ভেতরকার বড় ঘরে রীতিমতো কনফারেন্সের আয়োজন হয়েছে। পুলিশ সুপাররাও এসছেন। বড় ছোট এক ঝাঁক গোমরামুখ পুলিশ অফিসার বসে আছেন। মধ্যমণি হয়ে মিটিমিটি হাসছেন আমার বৃদ্ধ বন্ধু। তারপর চা এলো। চা খেতে খেতে গোয়েন্দা প্রবর বললেন, মিস্টার বিশ্বাস, আসামিকে নিয়ে আসার আগেই এ হত্যা রহস্যের পর্দা তোলা থাক। 2টি সূত্র থেকে আমি উপকৃত। প্রথমটি হলো রাজা বাহাদুরের সংগৃহীত একটি বিশেষ জাতের ট্রেন্ড পায়রার অন্তর্ধান। দ্বিতীয়টি হলো রাজা বাহাদুরের উক্তি, ভিকটিমরা প্রত্যেকে চড়া সুদে টাকা ধার দেওয়া মহাজনী কারবারে লিপ্ত ছিলেন। থানায় এসে মিস্টার সিনহাকে নিহত ব্যক্তিদের বাড়ি তল্লাশ করে কারবারে খাতাপত্র তদন্ত করার নির্দেশ দিলাম। আশাতীত ফল পাওয়া গেল। মিস্টার সিনহা, আপনার তদন্ত রিপোর্টটা পড়ুন একবার। যদুপতি সিনহা একটা ফাইল খুললেন। মহেশ্বর ত্রিপাঠীর খাতায় আসামির নামে কচ্ছিটে লেখা আছে 2000 টাকা, সুদের হার মাসিক শতকরা 30 টাকা। নবাননবাবুর মহাজনী খাতা পাইনি। নোটবইটা আসামির নামে লেখা আছে 2500 টাকা, সুদের হার মাসিক শতকরা 20 টাকা। ভবেশবাবুর খাতায় একই লোকের নামে কজ খাতে লেখা আছে 5500 টাকা, সুদের হার মাসিক শতকরা 40 টাকা। রঞ্জন আড্ডির খাতায় আসামির নামে কজ খাতে লেখা আছে 7000 টাকা, মাসিক সুদ শতকরা 30 টাকা। পুলিশ সুপার বলেন, এত চড়া সুদে টাকা ধার দিয়ে কী করতেন ভদ্রলোক? যদুপতিবাবু বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটা জুয়া চক্রের রিংলিডার হতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় স্যার। গুন্ডা দল এবং মেয়ে মানুষও খুঁজতে হয়, কিন্তু আমাদের চাপ সৃষ্টিতে এই চক্র বিশেষ সুবিধা করতে পারছিল না। কর্নেল বলেন, এবার হত্যা পদ্ধতির কথা নামা যাক। ভিকটিমরা সন্ধ্যার দিকে ফোন পাওয়ার পরই ব্যস্তভাবে ছুটে যেতেন। বোঝা যায় ফোনের অপর প্রান্তের লোক অর্থাৎ আমাদের আসামিটিকে তারা খুবই গুরুত্ব দিতেন। রঞ্জনবাবুর কথাই ধরুন, কাপালিক সাধুর আগমন ও 1 কপি ডাকিনতন্ত্র রেখে দেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্ক আছে জেনেও রঞ্জনবাবু ছুটে গিয়েছিলেন ফোন পেয়ে। কেন? এর ব্যাখ্যা করা যায় এভাবে। প্রথমত, কাপালিক সাধু ও ডাকিতন্ত্র ব্যাপারটার সঙ্গে ওই জরুরি ফোন পাওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে তিনি মোটেও জানতেন না। দ্বিতীয়ত, এমন ঝুঁকি নিয়ে ব্যস্ত হয়ে ছুটে যাবার কারণ টাকা কড়ি ছাড় কিছু হতেই পারে না। আশা করি আপনার সুদখোর মহাজনদের মানসিকতার সঙ্গে পরিচিত। যখন সুদ কেন, আসল টাকাও ফেরত পাবার আশা ছেড়ে দিয়েছেন, তখন হঠাৎ যদি দেনদার খাতক ফোনে ডেকে বলে, এক্ষুনি চলে আসুন, টাকা জোগাড় হয়েছে, সুদে আসলে সব মিটিয়ে দিচ্ছি, এবং সেই খাতক যদি হন এক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি, তাহলে অর্থবিদ মহাজন পাগল হয়ে দৌড়ে যাবে ওই কি। টাকার সঙ্গে এদের রক্ত নেচে ওঠারই কথা। পুলিশ সুপার বলেন, ঠিক ঠিক, কিন্তু মহেশ্বরবাবু খুন হওয়া দেখেও কেন নবারুণবাবু, কিংবা নবারুণবাবু খুন হওয়া দেখেও কেন ভবেশবাবু, এবং ভবেশবাবু খুন হওয়া দেখেও রঞ্জনবাবু একই ফাঁদে পা দিতে গেলেন? কর্নেল বললেন, নবারুণবাবু কেমন করে জানবেন? আমাদের আসামি অর্পে ঘাতক লোকটি মহেশ্বরবাবুর কাছেও টাকা ধার করেছিলেন। তেমনি ভবেশবাবুও জানতেন না। তিনি ছাড়া আরও অনেকের কাছে এই লোকটি টাকা ধার করেছেন, ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন। এই ভিকটিম মহাজনরা প্রত্যেকে স্বাভাবিক কারণে ভাবলেন একমাত্র তার কাছেই এই লোকটি দেনদার। বিশেষ করে লোকটি যদি বিশিষ্ট কোনো ব্যক্তি বা সম্ভ্রান্ত পরিবার কেউ হন, তিনি যা রাজ্য জুড়ে সকলের কাছে দেনা করে বেড়াবেন, কে ভাবতে পারে? যদুপতিবাবু মুচকি হেসে বলেন, অথচ ইনি তাই করেছেন। কর্নেল বললেন, হ্যাঁ, অন্তত 7 জন মহাজনের কাছে তো বটেই, কারণ আমরা 7 কপি ডাকিনীতন্ত্র চিতপুরে এক ক্রেতার কেনার খবর জানি। শিল্পাঞ্চলে মহাজনদের ছড়াছড়ি। আপাতত আমরা 4 জনকে জেনেছি, কারণ তারা খুন হয়েছেন। বাকি 3 জনকে জানি না, তবে বলা যায় 3 জন জোর বেঁচে গেলেন। বাই দা বাই, মিস্টার সিনহা, এই 4 জন মহাজনের কারোর বাড়িতে কোনো হ্যান্ড নোট পেয়েছেন কি? আসামির স্বাক্ষরিত কোনো হ্যান্ড নোট? না কর্নেল। তাহলেই বুঝুন, ভিকটিমদের বলা হয়েছে হ্যান্ড নোট সহ যেতে। ওরা ছুটে গেছেন, ঘরে বসিয়ে রেখে আসামি টাকা আনার ছলে ভেতরে গেছেন, তারপর অতর্কিতে পিঠে ত্রিশূল মিটিয়ে মেরেছে। বডি বয়ে নিয়ে গেছে ভৈরব মন্দিরে। আসামির বাসস্থানে অতি সন্নিকটে মন্দির, বেশি কষ্ট করতে হয়নি। বুঝতে বলবেন, সন্নিকটে? মন্দিরের কাছে তো আর কোনো বাড়ি নেই, শুধু। কর্নেল দ্রুত বলেন, মিস্টার সিনহা, এবার টেলিফোন এক্সচেঞ্জের তদন্ত রিপোর্ট প্লিজ। যদুপতিবাবু ফাইলের দিকে ঝুঁকে বললেন, রঞ্জনবাবুর বাড়ির লাইন চাওয়া হয়েছিল রাজবাড়ি থেকে। মাই গুডনেস, নড়ে বসলেন পুলিশ সুপার। অসম্ভব, রাজা বাহাদুর অত্যন্ত সৎ মানুষ। যদুপতিবাবু বললেন, এক্সচেঞ্জের অপারেটর রাজবাহাদুর বা রাজবাড়ি অনেকের কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত। সে বলেছে অচেনা কণ্ঠস্বরের লাইন চাওয়া হয়েছিল।
6 মার্চ সন্ধ্যা 7টায় মহেশ্বরবাবুর, 7ই মার্চ সন্ধ্যা 4টায় নবারুণবাবুর এবং 9ই মার্চ সন্ধ্যা 7টায় ভবেশবাবুর বাড়ির লাইন চাওয়া হয়েছিল। রাজবাড়ি থেকেই। কণ্ঠস্বর অচেনা। কণ্ঠস্বর বদলানো খুব সহজ। কর্নেল বলেন, যাক মিস্টার সিনহা, এবার আমাদের মূল সাক্ষীকে উপস্থিত করুন। হতবাক হয়ে দেখি যদুপতিবাবু টেবিলের তলা থেকে একটা পাখির খাঁচা বের করে টেবিলে রাখলেন। খাঁচার ভেতরে একটা সাদা পায়রা, তার গলায় খয়েরি রঙের খানিকটা তুলো বাঁধা রয়েছে। বললাম, কর্নেল, আজ সকালে আপনার দাড়িতে কি এই পাখিটিরই পালক দেখেছিলাম? কর্নেল হাসলেন। অত উঁচুতে ত্রিশূল, কীভাবে রক্ত মাখানো সম্ভব? ভাবতে গিয়ে হঠাৎ মনে হচ্ছে ট্রেন্ড পাখির সাহায্য নেওয়া হয়েছে কি। এক্ষেত্রে পায়রার কথাই সবার আগে মনে আসে। প্রথম বিশ্বযুদ্ধে এবং পরে নানা ক্ষেত্রে ট্রেন পায়রা দিয়ে চিঠি পাঠানো হতো। অন্যান্য কাজও করা হয়েছে পায়রা দিয়ে, তাই রাজা বাহাদুরের পায়রাগুলোর কথা মনে পড়েছিল। মিস্টার সিনহাকে নির্দেশ দিয়েছিলাম গত রাতে রঞ্জনবাবুর হত্যাকাণ্ডের পর ফায়ার ব্রিগেডের সাহায্যে ত্রিশূলে ফাঁদ পেতে রাখতে বলেছিলাম। যদুপতিবাবু বলেন, রাত 3টে মুখার বস্তিতে গিয়ে পাখি দ্বারা একটা লোককে ওঠালাম। ফায়ার ব্রিগেডে একটা গাড়িও চুপচাপ আনা হলো। মুখার লোকটি কিছুতেই ফায়ার ব্রিগেডে ময়ে উঠবে না। ভয়টা দেখে শেষ পর্যন্ত কাজ হলো। ভোর 5টায় দেখি পক্ষীবরের আবির্ভাব এবং গলায় তুলোতে রক্ত। ত্রিশূলে এসে গলা খসতে গিয়ে বাছাধন ফাঁদে পড়ল। তারপর দেখি কর্নেল হন্তদন্ত হয়ে মাছ দিয়ে আসতেন। কর্নেল বলেন, তখনও বুঝিনি কে এর পেছনে। সকাল 8টার পর রাজবাড়িতে ব্রেকফাস্টের নিমন্ত্রণে গিয়ে দেখলাম রাজবাহাদুরের পায়রা খাঁচায় জোড়া পায়রা একটি নিখোঁজ। অমনি সব জল হয়ে গেল। হ্যাঁ, ওই যে আসামি হাজির, ওর টুপিটা খুললেই দেখবেন মাথা আমার মতো টাক আছে। চিটপুরের দোকানে যে চেহারার বর্ণনা পেয়েছিল, আজ সকালে ওকে দেখা মাত্র তা মিলে গিয়েছিল। সবাই দরজা দিকে ঘুরে দেখলাম খগেন্দ্র বিশ্বাস এবং আরও সব অফিসারকে সঙ্গে হাতকড়া ও কোমরে দড়ি পরে আসামি সত্যি হাজির। কিন্তু কি আশ্চর্য, এই যে দেখছি রাজা বাহাদুর শ্যালক সেই মেঘেন্দ্রবাবু। কর্নেল বলেন, মিস্টার বিশ্বাস, আশা করি চিতপুরে 8-10 আর কোম্পানিতে জটাজুট গোপদারি পোশাক আশাক পাওয়া গেছে? হ্যাঁ স্যার, খাটের তলায় পিচবোর্ডের বাক্সে প্যাক করা ছিল। ত্রিশূলটা পেয়েছি, এই দেখুন, এতে কিন্তু রক্ত নেই, ধুয়ে ফেলা হয়েছে। ত্রিশূলটা দেখে আঁতকে উঠলাম। যাত্রা দলে ব্যবহারের জন্য নিছক টিনের তৈরি ত্রিশূল। সূচলো 3টে ফলা, একটু বেঁকে আছে শুধু। কর্নেল বললেন, 3 কপি ডাকিনীতন্ত্র উদ্ধার করতে পেরেছেন তো? খগেন্দ্রবাবু সহসে বললেন, আগে হ্যাঁ, পিচবোর্ডের বাক্সেই ছিল। লাল বানাটের 3 কপি বই রাখি টেবিলে খগেন্দ্র। বইগুলো হাতে হাতে খুলল কিছুক্ষণ। দেখলাম প্রত্যেকটি বইয়ের ভেতরে মারণতন্ত্রের তলায় আন্ডারলাইন করা। শিউরে উঠলাম এই ভেবে যে আরও 3টি মানুষের বরাতে কী নিষ্ঠুর মৃত্যু অপেক্ষা করছিল। মেঘেন্দ্রকে হাজুর ঘরে নিয়ে যাওয়ার সময় কর্নেল তাঁর উদ্দেশ্যে বলেন, আপনার প্ল্যানিং অনবদ্য মেঘেন্দ্রবাবু। কাপালিকের আবির্ভাব, ডাকিনীতন্ত্র, বই এবং মারণমঞ্চে আন্ডারলাইন করা, ত্রিশূলের আঘাতে হত্যা করে ভৈরব মন্দিরের চত্বরে আসনে জপরত অবস্থায় রেখে আসা, সবই চমৎকার পরিকল্পনা। বস্তুত একজন নন এক্সিস্টেন্ট কাপালিক সাধুর পেছনে হন্যে হতো পুলিশ। বিভ্রান্ত করার কি অপূর্ব কৌশল আপনার। খামোখা নিরীহ সাধুরা মার খেলেন, আরও অনেকে মার খেতেন জনসাধারণ হাতে। শেষ পর্যন্ত কোনো বদ্ধ পাগল সাধুর ঘাড়ে দোষটা পড়তো, পারিপার্শ্বিক সাক্ষ্যে তার সাজা হতো। কিন্তু একটা উইক পয়েন্ট আপনাকে ধরিয়ে দিল। বাড়তি একটু অলৌকিকতার চাপ দিতে গেলেন মন্দিরের দুর্গম ত্রিশূলে রক্তের দাগ মাখিয়ে। এর ফলে ঘটনার অলৌকিক রহস্য নিশ্চয় দানা বেঁধেছিল, কিন্তু এটাই আসলে একটা ভীষণ দুর্বল পয়েন্ট। অতি চালাকি করতে গিয়ে আপনি ধরা পড়ে গেলেন। মেঘেন্দ্র পেছন ফিরে হাতের ঘরে ঢুকলেন, তার মুখ দেখতে পেলাম না। কর্নেল ফের বলেন, আপনি সার্কাসে ছিলেন, নিশ্চয়ই ক্লাউন সাজার অভিজ্ঞতা আছে। কণ্ঠস্বর বদলাতেও পারেন। খাড়া ধারালো নাককে মোটা নাকে পরিণত করতেও পটু। কপালিক সাজা কি এমন কঠিন কর্ম? শুধু ত্রিশূলে রক্ত মাখাতে গিয়ে বিপত্তি ঘটলো, আপনাকে ধরিয়ে দিল নিছক একটা পায়রা। সবাই খাঁচার ভিতর পায়রাটা দেখতে থাকলাম। বেচারা চুপচাপ বসে পিটির তাকাচ্ছে।